অন্তরা এবং টিনা দুই বোন বিবাহযোগ্য হয়ে উঠলে তাদের বাবা স্বপনবাবু দুই মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। স্বপনবাবুর দুই মেয়ে একেবারে ভিন্ন প্রকৃতির ছিল। অন্তরা যতটা শান্ত এবং সংস্কারী, টিনা ততটাই মডার্ন এবং ভীষণ পরিমাণে স্পষ্টবাদী ছিল। কিছুদিনের মধ্যেই কমলা দেবী তার দুই ছেলে প্রীতম এবং আকাশকে নিয়ে অন্তরা এবং টিনাকে দেখতে আসে। আমার দুই মেয়ে ভীষণ ভালো দিদি, আপনার সংসারে গেলে সংসার একেবারে আলোয় আলোকিত হয়ে থাকবে, আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমার দুই মেয়ে খুব ভালো মতোই সংসার সামলাতে পারবে। হ্যাঁ দাদা, বুঝতেই পেরেছি, কারণ আপনার বড় মেয়ে অন্তরাকে দেখে মনে হচ্ছে ও খুবই সংস্কারী আর শান্ত। কি সুন্দর চুপ করে বসে আছে আর মিষ্টি মিষ্টি হাসছে। তার থেকে বড় ব্যাপার, অন্তরাকে দেখতেও কিন্তু খুব উজ্জ্বল। কমলা দেবী এরকম কথা বললে অন্তরা মনে মনে খুবই খুশি হয়, কিন্তু দুঃখের ব্যাপার তখনও পর্যন্ত সেখানে টিনা এসে উপস্থিত হয় না। কি ব্যাপার স্বপন বাবু, আমরা 1 ঘন্টা হলো এসেছি, কিন্তু আপনার ছোট মেয়ে এখনো পর্যন্ত এখানে এলো না তো? ও কি বাড়িতে নেই? আসলে আমার বাড়ির একটা নিয়মের ব্যাপারে আপনাদেরকে কিছু জানানোর আছে। না না, ও বাড়িতেই আছে। আসলে ওর একটু তৈরি হতে সময় লাগে, আপনারা আরেকটু অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, কারণ আমরা আপনাদের দুই মেয়েকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাচ্ছি, তো তাই আমরা আমাদের বাড়ির গৃহপ্রবেশের নিয়ম সম্বন্ধে কিছু বলতে চাই। সেই কারণেই আমি চাই আপনার দুই মেয়ে আমার সামনে এসে উপস্থিত থাকুক। এমন কথা বলতে না বলতে টিনা সেখানে এসে উপস্থিত হয়, আর টিনাকে দেখে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়, কারণ টিনা বাথরুম থেকে স্নান করে একটা তোয়ালে পরে সবার সামনে এসে উপস্থিত হয়। আর ঘরে ঢুকতে না ঢুকতেই সে পায়ের সামনে থাকা একটা জলের বোতলে জোরে লাথি মারি, ফলে সেই বোতল সোজা অন্তরার মাথায় গিয়ে পড়ে। আর যা দেখে কমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, আপনি যে বললেন আপনার ছোট মেয়ের তৈরি হতে সময় লাগে, ও একটা তোয়ালে পরে আমাদের সামনে চলে এসেছে কেন? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। আপনি বলেছিলেন আপনার ছোট মেয়ে নাকি বড় মেয়ের মতোই শান্ত। না না, আপনাদের ছোট মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাতে পারবো না। এখনই যদি এরকম হয়, তাহলে ও আমাদের বাড়িতে গিয়ে কি করবে? আমাদের বাড়িতে গিয়ে আমাকেই তো লাথি মেরে শ্বশুর বাড়ি থেকে বের করে দেবে। বোন, তোর লজ্জা নেই? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এরকম একটা তোয়ালে পরে সবার সামনে চলে এসেছিস। দেখ, তোর জন্য আমার নতুন শাড়িটা পুরো জলে ভিজে গেল। ও প্লিজ আন্টি, বেশি ড্রামা করবেন না। আর আমি তোয়ালে পরে এসেছি তাতে কি হয়েছে? এটাও তো একটা ড্রেস। আর তাছাড়া এতে অত মেলোড্রামা করার তো কোনো দরকার নেই। আর দিদি, তুই চুপ করবি? এরকম বেহেনজি মার্কা শাড়ি ভিজে যাওয়াই ভালো। কতবার বলেছিলাম একটা জিন্স আর টপ পরে সবার সামনে চল, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। দুই বোনের এরকম ভিন্ন ভিন্ন স্বভাব দেখে প্রীতম এবং আকাশ নিজেদের মধ্যে হাসাহাসি করে, কিন্তু আকাশের মডার্ন মেয়ে টিনাকে ভীষণই ভালো লাগে, তাই আকাশ মনে মনে টিনাকে বিয়ে করবে বলে ঠিক করে। মা, তুমি প্লিজ বাড়াবাড়ি করো না। আমার টিনাকে খুবই ভালো লেগেছে। ও কতটা সিম্পল আর সাধারণ, তাই ওকে তোয়ালে পরেও ভালো লাগছে। আর তাছাড়া তুমিই তো চাইছিলে যে আমাদের বিয়ের পর তোমার দুই বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান একেবারে ধামাকাদার হোক। সুতরাং তোমার ছোট বউ ঘরে ঢুকতে না ঢুকতে একটা জলের বোতলে লাথি মেরেছে, তার মানে তো বুঝতেই পারছো যে বিয়ের পর গৃহপ্রবেশের অনুষ্ঠানে কতটা ধামাকা হতে পারে। আকাশ এমন কথা বললেই কমলা দেবীর আর কিছু করার থাকে না, ফলে প্রীতম এবং আকাশের সঙ্গে অন্তরে এবং টিনার বিয়ে ঠিক হয়। কিন্তু কমলা দেবী মনে মনে খুবই দুশ্চিন্তায় পড়ে, আর এর ফলে তার ব্লাড প্রেশার বেড়ে যায়, কারণ এরকম দুই ভিন্ন ভিন্ন প্রকৃতির মেয়ে বাড়ির বৌমা হয়ে এলে তার কপালে অনেক সমস্যা জুটবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্যদিকে দুই বোন মিলে তাদের বিয়ের জন্য শপিং করবে বলে ঠিক করে। বোন, আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য আমাদের নতুন নতুন দুটো শাড়ি কিনতে হবে, কারণ আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে শাশুড়ি মায়ের অনেক অতিথি আত্মীয় স্বজন থাকবে। হ্যাঁ জানি জানি, তুই এসব নিয়ম মানা বন্ধ কর তো দিদি। আমাদের শাশুড়ি মা একটা নতুন ফ্ল্যাট কিনেছে, আর সেই ফ্ল্যাটের সব সোসাইটির মেম্বারদের উনি গৃহপ্রবেশের অনুষ্ঠানে নিমন্ত্রণ করবেন, আর সেখানে ওনার দুই নতুন বৌমাকে উনি শো অফ করে দেখাবেন। তাই তো উনি গৃহপ্রবেশের অনুষ্ঠান নিয়ে এত মাতামাতি করছেন। সুতরাং তুই তোর মতো শাড়ি কেন, আর আমি আমার মতো জিনিসপত্র কিনে নেব। এই বলে টিনা নিজের মতো বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন শাড়ি ইত্যাদি শপিং করতে থাকে। অন্যদিকে অন্তরা সুন্দর লাল কালারের টুকটুকে বেনারসি শাড়ি কেনে, আর একেবারে বাঙালি বউয়ের মতো সুন্দর সুন্দর গহনাও কিনে ফেলি। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে, আর অন্তরে এবং টিনার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর, আজকে তো তোর বিয়ে হলো টিনা,
আর তুই এরকম চুপচাপ জামাইবাবুর সঙ্গে বসে থাকবি? আমাদের মনে হচ্ছে জামাইবাবু তোর মতোই মডার্ন। তাই চল আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে একটু পার্টি করি, একটু টাল্লি হয়ে যাব, ড্রিঙ্ক করব, তাহলেই তো মজা। হ্যাঁ একদম ঠিক বলেছিস, আমি তো এটাই চাই। আর আমার মনে হয় আকাশের এতে কোনো অসুবিধা নেই, কি তাই তো আকাশ? না মানে সেটা না, ঠিকই আছে, কিন্তু কালকে তোমার আর বড় বৌদির গৃহপ্রবেশের অনুষ্ঠান তো, তাই আজকে এসব না করলে আর কি হতো। আর তাছাড়া এসবের তো অনেক সময় পড়ে আছে, আমরা পার্টি পরে করব, কিন্তু আজকে প্লিজ এসব বাদ দাও। আর তাছাড়া সবাই কি ভাববে বলো তো, যে নতুন বউ বিয়ের পর ড্রিঙ্কস করতে শুরু করে দিয়েছে, তাই না? আকাশের কথা শুনে টিনা খুবই রেগে যায় আর সে রাগ করে বসে থাকে। ফলে আকাশ তার সব আবদার মানতে শুরু করে। অন্যের এরকম পরিকল্পনার ব্যাপারে যখন অন্তরা জানতে পারে তখন সে খুবই ভয় পেয়ে যায় আর সে নিজের বোনকে বারণ করতে শুরু করে, কিন্তু টিনা কিছুতেই কোনো কথা শুনতে চায় না। বোন প্লিজ বাড়াবাড়ি করিস না, আমি চাই না তোর জন্য আমার শ্বশুরবাড়ির পরিবারের অপমান হোক, আর শাশুড়ি মা জানতে পারলে আমাদের দুজনকে একেবারে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে। আমি এসবের মধ্যে একদম নেই। তার থেকেও বড় কথা, আমরা দুজনে মিলে আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য অনেক শপিং করেছি, তাই আমি চাই না কালকে আমাদের অনুষ্ঠানটা মাটি হয়ে যাক। তোদের কাউকে থাকতে হবে না। আর দিদি তুই সবসময় এরকম ভালো বউ সাজার নাটক করিস না তো, আমি ঠিক নিজেকে সামলে নেব। আর তোকে তো আমি আমাদের সঙ্গে পার্টি করতে বলছি না, আমি জানি তুই এসবের ক্ষেত্রে প্রচুর ব্যাকডেটেড। আমি আমার বিয়ের দিনটা একটু মেমোরেবল করতে চাই, মজা করতে চাই। আমি সবসময় ড্রিঙ্ক করলেই কি মজা করা যায়? এই তুই তোর নীতি শিক্ষা তোর নিজের কাছে রাখতো, আর আমি জানি আমাকে কিভাবে সামলাতে হবে। কালকে আমি ঠিক গৃহপ্রবেশের অনুষ্ঠানে উপস্থিত থাকবো। এই বলে টিনা তার বান্ধবীদের সঙ্গে মজা করতে শুরু করে আর সে ভীষণ পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে। সবাই মিলে তাকে বারণ করলেও টিনা কোনো কথা শোনে না। অন্যদিকে কমলা দেবীও এসব ব্যাপারে কিছু জানতে পারে না, কিন্তু পরের দিন সকালবেলা কিছুতেই টিনার ঘুম ভাঙতে চায় না। তবে অন্তরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে তৈরি হয় আর তার রূপ দেখে সবাই মিলে প্রশংসা করতে শুরু করে। বড় বৌমা, তোমাকে কি সুন্দর লাগছে। তোমার মতো বৌমা পেয়ে আমি ধন্য হয়ে গেছি, কিন্তু দুঃখের বিষয় তোমার বোন কিন্তু মোটেই ভালো না। কিছুক্ষণের মধ্যে আমাদের নতুন ফ্ল্যাটে তোমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু হবে। সবাই আত্মীয় স্বজন অতিথিরা চলে এসেছে, কিন্তু তোমার ছোট বোন কোথায় গেল? না মা, আসলে আমার ছোট বোনের কাল রাত্রিবেলা থেকে একটু শরীর খারাপ। ও কোনোদিন এরকম ভারী লেহেঙ্গা কিংবা বেনারসি শাড়ি পরেনি তো, তাই কালকে বিয়েতে সারাক্ষণ ওকে ওরকম ভারী শাড়ি আর লেহেঙ্গা পরে থাকতে হয়েছে, তাই ও খুব কষ্ট পেয়েছে। তাই মনে হচ্ছে বোন একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, একটু পরেই উঠে পড়বে দেখবেন। তুমি শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করো না, তুমিও তো ভারী লেহেঙ্গা বেনারসি শাড়ি পরেছিলে। কোথায়? তোমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়নি। আমি চাই না আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানে কোনো রকম কোনো বাধা আসুক। তুমি তোমার ছোট বোনকে তৈরি করে নিয়ে এসো। কমলা দেবী এই কথা বললে অন্তরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে ভালো করেই জানি তার ছোট বোন নেশা করে ঘরের মধ্যে অঘরে ঘুমাচ্ছে। তাই সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় আকাশ অন্তরার কাছে আসে। কি ব্যাপার আকাশ, টিনা ঘুম থেকে উঠলো? ওদিকে তোমার মা তো চিৎকার চেঁচিমেচি শুরু করে দিয়েছে, ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলো। কালকে আমি কতবার বললাম যে বেশি ড্রিঙ্ক করতে না, কিন্তু আমাদের কারো কথা তো শুনলে না। এবার কি হবে বলো তো? ওদিকে আমার মাসি, মেসো, মামা, মামি সবাই চলে এসেছে, আর আমার মা গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য অপেক্ষাও করছে। তুমি এবার চলো। আকাশের এমন কথা শুনে অন্তরা আরো বেশি দুশ্চিন্তায় পড়ে আর টিনাকে ঘুম থেকে ডাকতে শুরু করে, কিন্তু টিনা কিছুতেই ঘুম থেকে উঠতে পারে না। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়। টিনা তুই ঘুম থেকে ওঠ, না হলে আজকে অনেক বড় বিপদ হয়ে যাবে। গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময় যদি শাশুড়ি মা একবার জেনে যায় যে তুই কালকে রাত্রিবেলা ড্রিঙ্ক করেছিলিস, তাহলে কিন্তু তোরা রক্ষা নেই। কিছুক্ষণের মধ্যেই টিনা অনেক কষ্ট করে ঘুম থেকে ওঠে, কিন্তু তার মুখ থেকে ভীষণ পরিমাণে দুর্গন্ধ বেরোতে শুরু করে। তাতেও টিনার কিছু যায় আসে না। সে তাড়াতাড়ি করে বাথরুমে যায় আর স্নান করে জামা কাপড় পরতে শুরু করে। দিদি শোন, তুই আর আকাশ প্লিজ আমার বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকিস না। আমি ঠিক সময় মতো তৈরি হয়ে বাইরে আসছি, তোরা বাইরে চলে যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আর দয়া করে মাথায় ঘোমটা দিয়ে আসিস। আজকে প্রথম দিন আমরা আমাদের নতুন ফ্ল্যাটের মাটিতে পা রাখবো, তাই কোনো রকম কোনো অনিয়ম করিস না যেন। এই বলে অন্তরা এবং আকাশ ঘরের বাইরে চলে যায়। অন্যদিকে টিনা তার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য একটা ছেঁড়া জিন্স এবং ক্রপ টপ পরে, আর ওদিকে সবাই মিলে টিনার জন্য অপেক্ষা করতে থাকে।
এমন সময় টিনা মডার্ন ড্রেস পরে দরজার বাইরে দাঁড়ায়, আর তাকে দেখে কমলা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। কারণ পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাই টিনাকে নিয়ে খুবই হাসাহাসি করতে শুরু করে দেয়। আর দরজার বাইরে দুই বৌমাকে একেবারে দুই রকমের মনে হয়। একজন বৌমা শাড়ি পরে থাকে আর অন্যজন জিন্স টপ পরে শ্বশুরবাড়িতে ঢুকবে বলে অপেক্ষা করে। তোমার জন্য আমার লজ্জায় নাক কাটা যাচ্ছে। তুমি আজকের মতো এতটা গুরুত্বপূর্ণ দিনে এরকম একটা জিন্স আর টপ পরে চলে এসেছো। তোমার দিদিকে দেখে কিছু শিখতে পারো না? এই শুনুন, বেশি নাটক করবেন না। আর এতই যখন নাক কাটা যাচ্ছে তাহলে নাকটা ছুঁড়ে ফেলে দিন আর তাড়াতাড়ি এসব অনুষ্ঠান শেষ করুন, কারণ আমি ঘরে গিয়ে ঘুমাবো। আমার মাথা ভীষণ ব্যথা করছে। আমার এরকম দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। আমি তোমাকে আপ্যায়ন করে শ্বশুর বাড়িতে ঢোকাতে পারবো না। আমি শুধু আমার বড় বৌমাকে বাড়িতে ঢোকার অনুমতি দেব। আর তোমার এত মাথা ব্যথা হওয়ার কি আছে? আপনার অনুমতি পেতে আমার বইয়েই গেছে। আমি নিজের মতো শ্বশুর বাড়িতে ঢুকে পড়বো। মানে আমি আমার নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠান নিজেই পালন করে নেব। এমনিতেই কালকে রাত্রিবেলা ড্রিঙ্ক করে আমার এখনো হ্যাংওভার কাটেনি, তাই আমি একটু ভালো করে ঘুমাতে চাই। আর দিদি, তোর এসব অনুষ্ঠান হয়ে গেলে তুই আমাকে একটু লেবু জল করে দিস তো। এই বলে টিনা কাউকে কোনো পরোয়া না করে সে তার শাশুড়ি মায়ের অনুমতি ছাড়াই শ্বশুর বাড়িতে ঢুকে পড়ে আর সোজা নিজের ঘরে ঘুমাতে চলে যায়। টিনার এরকম অবস্থা দেখে সকল আত্মীয় স্বজনরা তাকে নিয়ে নিন্দা করতে শুরু করে আর কেউ সেই অনুষ্ঠানে থাকতে চায় না। এমন সময় কমলা দেবী তার বড় বৌমাকে আপ্যায়ন করে শ্বশুর বাড়িতে তোলে। বড় বৌমা, তুমি জানতে তোমার বোন কালকে রাত্রিবেলা কি সব ছাইপাশ খেয়েছে, কিন্তু তবুও তুমি আমাকে কিছু বলনি। এসব দেখে কিন্তু আমার ভীষণ শরীর খারাপ লাগছে। আমার মাথাটা ঘুরছে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার কত অপমান হলো আজকে। এই বলে কমলা দেবী মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তাকে নিয়ে সবাই প্রচন্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু বাড়িতে এসে দেখে কমলা দেবীর সুগার, প্রেসার ইত্যাদি বেড়ে গেছে আর এর জন্য দায়ী থাকে শুধুমাত্র টিনা। সেই জন্য অন্তরা, আকাশ এবং প্রীতম টিনাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। এর ফলে টিনা খুবই লজ্জিত হয়ে পড়ে আর সে নিজের কুকর্মের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে টিনা আর কখনো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না। এর ফলে কমলা দেবী আবার নতুন করে তার দুই বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। দেখো সুজয়, তুমি কিন্তু আমাকে এখানে নিয়ে এসে একদম ঠিক করলে না। দেখো, ওরা আমাকে যতই যাই বলুক না কেন, ওরা তো আমার 3 ননদ। আর আমার ননদ হয়ে যদি বৌদিকে উল্টোপাল্টা কথা বলেই থাকে, তাহলে আমি কি সেটাতে কিছু মনে করেছি? তোমাকে উল্টোপাল্টা কথা বলবে আমি সেটা সহ্য করব? আমার তো একটা মান সম্মান আছে। আমি ওগুলো একদমই সহ্য করতে পারবো না সোনালি। আর হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি গরিব। তুমি গরিব বলে তোমাকে আমার 3 বোন অনেক কথা শোনাচ্ছে। আমি তো ভেবেছিলাম তোমাকে দেখার পর ওরা অনেক খুশি হবে, কিন্তু না। আচ্ছা, বাদ দাও না ওসব কথা। চলো না, আমরা তোমার 3 বোনের কাছে ফিরে যাই। দেখো, ওরা একা পড়ে যাবে আর ওরা তো কিছুই করতে পারবে না, রান্না করে খেতেও পারবে না। আমি যদি না থাকি তাহলে ওদের তো অনেক কষ্ট হবে, কারণ ওরা তো বাড়ির কোনো কাজও করতে পারে না আর বাড়িতে তো কোনো কাজের মেয়েও নেই। এইসব কথা আমার 3 বোনের আগেই ভাবা দরকার ছিল। কেননা ওরা এইসব কথা না ভেবে ওগুলো তুমি ভাবছো। দেখো, তুমি কিন্তু ওদের সঙ্গে একদমই ভালো ব্যবহার করবে না। তুমি কিন্তু ভুলে যাবে না ওরা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। এখানে যখন এসেইছো তখন নিজের মধ্যে একা শান্তিতে থাকো, বুঝেছো? এখানে কেউ তোমাকে কিছু বলবে না আর তোমার উপর কেউ অত্যাচারও করবে না। সুজয় তার 3 বোন রিঙ্কি, রমা এবং রূপাকে নিয়ে শহরে বাস করে। তার 3 বোন খুবই অত্যাচারী এবং অহংকারী প্রকৃতির ছিল। তারা চাইতো তাদের একমাত্র দাদার বিয়ে খুবই সুন্দর এবং ধনী মেয়ের সঙ্গেই দেবে, কিন্তু সুজয় এমনটা না করে গ্রামের মেয়ে সোনালীকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের পর থেকে সোনালী তার 3 ননদকে খুবই ভালোবাসতো, কিন্তু তার 3 ননদ সোনালীকে মোটেই সহ্য করতে পারতো না। তারা উঠতে বসতে সোনালীকে কথা শোনাতো। গরিব হওয়ার জন্য তারা সোনালীকে ছোট বড় নানান রকমের কথা শোনাতো। বৌদি, তুমি আমাদের জন্য কখন খাবার বানাবে? তুমি কি জানো না আমরা কলেজে যাব? বৌদি, তুমি আমার জামাটা ইস্ত্রি করে রাখুনি কেন? আমাদের 3 জনের জামা সবসময় ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে রাখবে। দেখো বৌদি, তোমাকে আজ যেন না বলতে হয় এখানে তুমি কাজ করতে এসেছো। ধরতে গেলে তুমি আমাদের বাড়ির কাজের লোক, কারণ আমরা 3 বোন তোমাকে বৌদি বলে মানি না। ননদের মুখে এমন কথা শুনে সোনালীর চোখে জল চলে আসে আর সে মনে মনে ভাবে, আমি গরিব বলে আমার 3 ননদ আমাকে একদমই সহ্য করতে পারে না। আমি এদের কি এমন ক্ষতি করেছি? এরা কেন আমাকে দেখতে পারে না? আমি তো এদের জন্য সবকিছু করে দিচ্ছি, এদের মুখের কাছে খাবার রান্না করে দিচ্ছি, জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছি, তা সত্ত্বেও আমার 3 ননদ আমার উপর অত্যাচার করে যাচ্ছে।
কি হলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি আমাদের জন্য খাবারটা রেডি করো, আমরা খেয়ে কলেজে যাব। এই বোন, আমার জন্য নতুন নতুন সব জামা কাপড় বের করে রাখবি। আজকে আমরা 3 বোনে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, নতুন জুতো পরে অনেক সেজে গুজে কলেজে যাব, কারণ আজকে তো কলেজে ফাংশন আছে। ও বাবা, এরা যে আবার দেখছি নতুন জামা কাপড় পরার কথা বলছে। এবার তাহলে সেই জামা কাপড়গুলো আমাকেই পরিষ্কার করতে হবে, আবার আমাকে আয়রন করে তুলে রাখতে হবে। আমার আর ভালো লাগে না রোজ রোজ নতুন জামা কাপড় পরে এরা কলেজে যাবে আর সেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে। সোনালী এমনই ভাবনা চিন্তা করতে করতে রান্নাঘরে চলে যায় আর তার 3 ননদের জন্য খাবার রেডি করতে থাকে। কিছুক্ষণ পর সোনালী তাদেরকে খাবার পরিবেশন করে দেয় আর তারা 3 বোন খাবার দাবার খেয়ে কলেজে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, উফ কি গরম পড়েছে, রান্নাঘরে প্রচন্ড গরম লাগছে। সুজয়কে বলবো রান্নাঘরেও যেন একটা পাখা লাগিয়ে দেয়, না হলে এরকম ভাবে কি রান্না করে যায়? এতগুলো মানুষের খাবার দাবার বানাতে অনেক সময় লাগে, এত সময় ধরে আমাকে খাবার বানাতে হয়, তার উপর এত কাজ করতে হয়। আমার 3 ননদ শুধু শুধু বাড়িতে বসে থাকে, ওরা তো কোনো রকম ভাবে আমাকে সাহায্য করে না। সোনালী যখন মনে মনে এসব কথা ভাবে তখনই সেখানে তার 3 ননদ চলে আসে। কি ব্যাপার, তুমি এরকম ভাবে কি ভাবছো? তুমি আমাদের যেই সোফাতে বসে আছো সেই সোফাটার দাম কত জানো? আর তুমি যে দেখছি খুবই নিশ্চিন্তে বসে আছো, তোমার কি কোনো কাজ নেই? চুপ করে রান্নাঘরে যাও, রান্নাঘরেই তোমাকে মানায়। এই এত দামি সোফার উপরে বসে থাকলে চলবে না। আর তাছাড়া বৌদি, এই সোফাটা দাদা আমার জন্য কিনে এনেছিল, ঠিক আছে? আমার জন্মদিনে গিফট দিয়েছিল। তোমার এই সোফাটার উপর বসার কোনো অধিকার নেই, উঠে যাও আমার সোফা থেকে। আমার এত দামি সোফাতে বসার সাহস কি করে হলো তোমার? রিঙ্কি, রূপা, আমাকে ক্ষমা করো তোমরা। দেখো, এই সোফাটা তো এখানে সব সময় থাকে, আমি তো কখনো এরকম ভাবে বসি না। আসলে রান্নাঘরে খুবই গরম লাগছিল তো, তাই আমি এখানে এসে একটু বসলাম। ঠিক আছে, আমি তোমাদের সোফা থেকে এখনই উঠে যাচ্ছি। এই বলে সোনালী সেখান থেকে উঠে যায় আর মন খারাপ করে আবার রান্নাঘরে চলে যায়। এভাবেই সোনালীর 3 ননদ সবসময় সোনালীকে ছোট বড় কথা শোনাতেই থাকে, কিন্তু সোনালী কোনো কিছুই সুজয়কে বলে না, কারণ সুজয় সবসময় কাজে ব্যস্ত থাকে। বাড়ির দিকে সে কোনো রকমের লক্ষ্য দিতে পারে না। সুজয় ভাবে তার 3 বোন হয়তো সোনালীকে মন থেকে আপন করে নিয়েছে, কিন্তু তারা যে সোনালীর সঙ্গে কেমন ভাবে অত্যাচার করে এটা সুজয়ের কাছে পুরোপুরি ভাবে অজানা ছিল। এভাবেই আরো কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সুজয় দেখে যে সোনালী রুমে বসে বসে কান্নাকাটি করছে। কি ব্যাপার সোনালী, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার কি শরীর অসুস্থ? দেখো, আমি কাজের ব্যস্ততার মধ্যে থাকি বলে তুমি আমাকে কিছুই বলবে না, তাই তো? প্লিজ, আজকে তোমাকে বলতেই হবে, তোমার কি হয়েছে? না না সুজয়, আসলে তোমার থেকে আর লুকিয়ে কি করব বলো? এতদিন ধরে তো লুকিয়ে লুকিয়ে এলাম, কিন্তু এখন আমি দেখছি আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আচ্ছা তুমি বলো তো, আমি তোমার 3 বোনকে কি ভালোবাসি না? তোমার 3 বোনের উপর এত ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু তবুও তোমার 3 ধনী বোন আমাকে গরিব বলে অপমান করে যাচ্ছে, এই গরমে আমার উপর অত্যাচার করছে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি আর কিছুদিন সহ্য করে নাও, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। আমি একটা বাড়ি দেখে নিয়েছি আর আমরা সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকবো, কেননা আমি তো তোমাকে নিয়ে এসেছি, আর তোমার যদি কোনো কষ্ট হয় সেটা তো আমাকেই দেখতে হবে, তাই না? এভাবেই সুজয় সোনালীকে অন্য বাড়িতে চলে যাওয়ার কথা বলে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল থেকে উঠেই 3 ধনী ননদের অত্যাচার শুরু হয়ে যায়। তাদের গরিব বৌদি যখন রান্নাঘরে রান্না করে তখনই সেখানে তার ননদরা এসে বলে, এই যে বৌদি, তুমি কি রান্না করছো? এ বাবা, তুমি যে দেখছি এই হাঁড়িটা পুরোপুরি ভাবে পুড়িয়ে ফেলেছো, তুমি আমাদের খাবার নষ্ট করছো। তোমাকে কিন্তু এই পোড়া খাবারই আমরা খাওয়াবো। দেখো বৌদি, তুমি কি ভাবছো এই বাড়িতে তুমি একা একা শান্তি করে থাকবে? এই বাড়িটা তোমার, এসব ভাবলে একদমই চলবে না। এই বাড়িটাতে আমরা 3 বোনে যতদিন আছি ততদিন আমরা 3 বোন এরকম ভাবেই থাকবো। আর হ্যাঁ, তুমি যদি আমাদের কোনো কথায় নাক গলাতে আসো তাহলে তোমার সঙ্গে কি করব সেটা কি তুমি দেখতে চাও? এই বলে রূপা গরম খুন্তি নিয়ে তার বৌদির হাতে ছ্যাঁকা দেয়। রূপা, তুমি এটা কি করলে? আমার হাতটা তো পুড়ে গেল। দেখো আমার হাত কত জ্বালা করছে। তুমি এরকম একদমই করতে পারো না, আমি তোমাদের বৌদি। আর তোমরা নিজেদের বৌদির সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? আমি তো তোমাদেরকে কত ভালোবাসি। আর সত্যি কথা বলতে এত গরমে আমি কষ্ট করে তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি, কিন্তু তবুও তোমরা আমার সঙ্গে এরকম করছো। দেখো বৌদি, এসব কষ্ট ফষ্ট আমরা বুঝি না। তুমি তো তোমার রুমে আরাম করতে চলে যাও, আমাদের দামি সোফাতে বসে থাকো, তখন কি আমরা তোমাকে কিছু বলি? আর এখন একটু হাত পুড়ে যেতেই আমাদেরকে এত কথা শোনাচ্ছ।
আমাদের মা আমাদেরকে গরমে কষ্ট সহ্য করেই রান্না করে খাওয়াতো, আর এখন যেহেতু মা নেই তাহলে তোমাকেই তো গরম সহ্য করতে হবে। যেহেতু তুমি এই বাড়ির কাজের মেয়ে তাই তোমাকেই রান্না করতে হবে, বুঝেছো? তিন ননদের মুখে এমন কথা শুনে সোনালী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আর তার হাত খুবই জ্বালা করতে থাকে। তখন সোনালী চোখের জল ফেলতে ফেলতে হাতে মলম লাগাতে থাকে। আর সোনালী এরকম অত্যাচার সহ্য করতে না পেরে রাত্রিবেলা সুজয় বাড়িতে ফিরে এলে তাকে সব কথা বলে দেয়। সব ঘটনা শোনার পর সুজয় পরের দিন সকালবেলা সোনালীকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তখন তারা তিন বোনই কেউ ঘুম থেকে ওঠে না। কিছুক্ষণ পর তারা তিনজনই ঘুম থেকে উঠে তাদের বৌদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। কি ব্যাপার, আমাদের বৌদি কোথায় চলে গেল? আচ্ছা, দাদাকে বৌদি আবার কিছু বললো না তো? আমার মনে হচ্ছে বৌদি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের অত্যাচার মনে হয় সহ্য করতে না পেরে বৌদি এই বাড়ি ছেড়েই চলে গেছে। যাক, তাহলে আমরা এবার আমাদের দাদার ধনী মেয়ের সঙ্গে বিয়ে দেব, আর বাড়িতে ধনী বৌদি চলে এলে আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসবে। সুজয়ের তিন ধনী বোন যখন এসব কথা ভাবছিল তখনই সেখানে সুজয় এসে বলে, আমি জানতাম তোরা ঠিক এটাই ভাববি, কিন্তু না, তোরা ভাবলি কিভাবে আমি তোর বৌদিকে ছেড়ে দেবো? আমি ওকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি তো ভাবছিলাম যে তোর ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করছিস, কিন্তু না, আমি ভুল ছিলাম। তোরা আমাকে ভুল প্রমাণ করলি, সেটার জন্য তোদেরকে অনেক ধন্যবাদ। আমি তোদেরকে এত ভালোবাসা দিয়ে যত্ন করে মানুষ করেছি। ঠিক আছে, আমিও আর এই বাড়িতে থাকবো না। আমি আর তোর বৌদি পাশের গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকবো। তোরা তিন বোনে থাক এই বাড়িতে। আমি চললাম তোর বৌদিকে নিয়ে। এই বলে সুজয় আবার বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তবুও তার বোনেরা কিছু মনে করে না। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বাড়িতে বৌদি না থাকার জন্য তাদের তিন বোনকেই এখন সমস্ত কাজকর্ম করতে হয়, এমনকি তাদেরকে রান্না বান্না করেও খেতে হয়। কিন্তু তারা ঠিকভাবে রান্না না জানার কারণে যেমন হোক করে কাঁচা সিদ্ধ খাবার খেয়ে দিন কাটায়। আর এর ফলে একদিন তাদের কলেজে খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু তারা সেই ক্লাসটা জয়েন করতে পারেনি। আজকে যদি আমাদের বৌদি থাকতো তাহলে বৌদি আমাদেরকে তাড়াতাড়ি খাবার রেডি করে দিত, আমাদের জামাগুলো আয়রন করে দিত। কিন্তু আজকে তো আমাদের বাড়িতে কেউ নেই, তাই আজকে আমাদের খাবার রেডি করে দেওয়ার মতোও কেউ নেই, আর জামা আয়রন করে দেওয়ার মতোও কেউ নেই। দেখলি তো, আমরা আজকে কলেজেও যেতে পারলাম না। হ্যাঁ রে, বৌদি যদি থাকতো তাহলে খুব ভালো হতো। আমাদের জামা কাপড়গুলো আমাদেরকে কাচতে হতো না। দূর, ভালো লাগে না এখন। এত গরম সহ্য করে রান্না বান্না করতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে, আবার তার উপরে কাপড় কাচতে হচ্ছে। এসব কি এত গরমের মধ্যে করা যায়? তাহলে ভাব, বৌদি আমাদের জন্য কতটা কষ্ট সহ্য করে এসব করতো, কিন্তু তখন তো আমরা কিছু বুঝতে পারিনি। এত গরম সহ্য করে বৌদি আমাদেরকে খাবার বানিয়ে খাওয়াতো, কিন্তু আমরা সেগুলো না বুঝে বৌদির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ধনী গরিব বলে কিছুই হয় না, মানুষের ব্যবহারটাই তো আসল। এভাবেই সুজয়ের তিন বোন নিজেদের ভুল বুঝতে পারে। তখন তারা তিনজনই তাদের বৌদির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা পরের দিনই সকালবেলা সোনালীর কাছে চলে যায়। তিন ধনী ননদকে দেখে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, কি ব্যাপার, আমার এই ভাঙাচোরা বাড়িতে হঠাৎ করে তোমরা তিন ধনী বোন? কি দরকারি? আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি, আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি ঠিকই বলতে, এত গরম সহ্য করে রান্না বান্না করা যায় না, কিন্তু আমরা তোমার কথা বুঝতে পারিনি। আমরা কখনোই তোমার সঙ্গে আর এরকম ব্যবহার করব না। তুমি বাড়িতে ফিরে চলো, তোমার জন্য বাড়িটা পুরো অপেক্ষা করছে। আমরা তো ভুলেই যাচ্ছি বারবার যে তুমি বাড়িতে নেই, তাই মাঝে মধ্যে বৌদি বৌদি করে চিৎকার করে উঠছি, কিন্তু তোমার আওয়াজ শুনতে না পেয়ে আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি, তোমরা আমার কথা এত মনে করছো? ঠিক আছে, তোমাদের দাদাকে বলো, তাহলে আমি তোমাদের সঙ্গে এখনই চলে যাব। আমি তো তোমাদেরকে ক্ষমা করেই দিয়েছি, আবার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমরা তো আমার ছোট বোন, আর ছোট বোনেরা ভুল করলে তাদেরকে তো ক্ষমা করে দিতেই হবে। বৌদির মুখে এই কথা শুনে তার তিন ননদ খুবই খুশি হয়। কিছুক্ষণ পর সুজয় এবং সোনালী তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। এভাবেই তারা সকলে মিলে আবার একসঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।